যাদবপুর ভোটে যাদবপুর বড় বালাই। শাসক বিরোধী এক আটটা হয়ে বলে যাদবপুর মানেই সমস্যা। শুভেন্দু অধিকারী বারবার বললেন যাদবপুর মানে মাওবাদীদের আখড়া। শাসক দলের নেতা নেত্রীরা বারবার বললেন যাদবপুর মানেই সমস্যা। আসলে এই যাদবপুর হলো বামেদের শক্ত ঘাঁটি, এমনটাই বলছে শাসক বিরোধী শিবির ভাই। বামেরা এবার যাদবপুর থেকে সুজন চক্রবর্তী নয়, সৃজন ভট্টাচার্যকে ক্যান্ডিডেট করেছেন 2024-এর লোকসভা নির্বাচনের জন্য। সৃজন পারবে যাদবপুরে বামেদের গড় টিকিয়ে রাখতে? যে গড় মিমি চক্রবর্তী 2019 সালে প্রায় ছিনিয়ে নিয়ে গিয়েছিল, অনেকেই বলেছিল আইওয়াশ হয়েছিল, সেই গড়ে কি এবার সৃজনের মতো একজন তরুণ নেতা লাল ঝান্ডা আবার ফিরিয়ে আনতে পারবে? তাই নিয়েই আজ আমাদের আলোচনা। আজ আমাদের যিনি অতিথি তিনি আর কেউ নন, 2024 সালের লোকসভা প্রার্থী যাদবপুর থেকে, বামেদের লোকসভা প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন নমস্কার, এনকে টিভি বাংলায় আপনাকে স্বাগত। সৃজন, কি করবেন? মানুষ ভোট কেন দেবে আপনাকে? রুজি রুটির কথা তুলে ধরবো। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুটি কাপড়া মাকান কা মুদ্দা। তৃণমূল বিজেপি সরকারে গিয়ে গন্ডা গন্ডা এমপি এমএলএ নিয়ে যে কথাগুলো বলছে না, গরিব লোকের কথা, মধ্যবিত্ত লোকের কথা, সেগুলো তুলে ধরবো, ধরার চেষ্টা করব। আর শাসক বিরোধী এককাট্টা হয়ে যাদবপুরকে বড় বালাই বলছে, তুমি শুরুতে বললে, আমি শুনলাম। আমার মনে হয় আরো ভালো হতো যদি তুমি বলতে যে আরএসএস এর এ টিম আর বি টিম একসাথে যাদবপুরকে বালাই বলছে। আরএসএস এর এ টিম আর বি টিম? ঘাসফুল, পদ্মফুল যাদবপুরকে অত সহজে এপ্রিল ফুল করতে পারে না। এই জন্যে যাদবপুরের উপর রাগ, সেই রাগ বুকে নিয়ে যাদবপুর জবাব দেওয়ার জন্য তৈরি আছে। মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত করতে হবে। আমার রাজনীতির, আমার ক্যাম্পেইনের মোদ্দা কথা থাকবে, যা বলে আমি ভোট চাইব মানুষের কাছে, তৃণমূল বিজেপি রুজি রুটির কথা বলছে না। রাজনীতিবিদদের কাজ স্কুল, কলেজ, হাসপাতাল, বেকারত্বের সমস্যা সমাধান, এইগুলো দেখা, সেগুলো তারা করছে না। এটা আমরা করতে চাই। গত বিধানসভায় আইএসএফ এর সঙ্গে জোট, তোমরা আবার তৃণমূল বিজেপিকে আরএসএস এর এ টিম বি টিম বলছো। অনেকে তো বলছে আইএসএফ এর সঙ্গে যে জোট ছিল সেটাও একটা কমিউনাল অ্যাঙ্গেলে জোট ছিল, জোট করলে কেন? না, অনেকে কি বলছে, আমি কি করে এখন? বেশ, আমি বলছি না হয়, অনেকের কথা ছাড়ো, আমি তো বলছি আইএসএফ একটা আদ্যপান্ত কমিউনাল দল। সাথে যখন আমাদের পার্টি 21 সালে জোট করেছিল সংযুক্ত মোর্চা, আইএসএফ এর একজন নেতার নাম ছিল নওশাদ সিদ্দিকী, আরেকজন নেতার নাম ছিল শিমল সরেন। এখনো আইএসএফ এর মঞ্চে যারা থাকে তারা সব একটা নির্দিষ্ট ধর্ম, একটা নির্দিষ্ট বর্ণের লোক, এমনটা বলা যায় না। ওরা ওদের পার্টির মধ্যে যদি কোথাও কোনো ইমব্যালেন্স হয়ে থাকে সেটার জবাব ওরা দেবে। আমি খুব পরিষ্কার, কংগ্রেস হোক, আইএসএফ হোক, অন্য কোনো বাম দল হোক, বামফ্রন্টের ভিতরে যারা নেই, বামফ্রন্টের ভিতরে যারা আছে তারা তো বটেই, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং অন্যান্য দলগুলো। বামফ্রন্টের ভিতরে নেই এরকম কোনো বামপন্থী দল হোক, সবার সাহায্য চাইব যাদবপুরকে তৃণমূল বিজেপি মুক্ত করতে। বেশ, এককালে তোমরা কংগ্রেসকে বলেছিলে শ্রেণী শত্রু, কংগ্রেস মানেই শ্রেণী শত্রু, তোমাদের কথা। সেই কংগ্রেসের সঙ্গে আবার হাত মেলাবে 2024-এ? আচ্ছা, এককালে তো মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ী সরকারের দপ্তরবিহীন মন্ত্রী হয়ে থাকতেন, তোমরা বলো না কেন? এককালে তো অটল বিহারী বাজপেয়ী এসে এখানে মমতা ব্যানার্জির বাড়িতে মালপোয়া খেয়ে গিয়েছিল। এককাল ফ্যাক্কাল রাজনাথ সিংও এসেছিল সিঙ্গুর আন্দোলনের সঙ্গে, এসেছিলেন, রাজনাথ সিং এসেছিলেন। পার্লামেন্টে কিছুদিন আগে বিজেপির কোন এমপি বলেছে যে আমরা সিপিএমকে সরালেন আপনি আমাদের সাহায্য নিয়ে। তা তারা যখন এখন লাফালাফি করে একে অপরের, সাজানো লড়াই, ওটা আমরা বুঝি। টেবিলের ওপরে একটা হাতে পাঞ্জা লড়ছে, টেবিলের তলায় আরেকটা হাত হ্যান্ডশেক করে বসে আছে। তুমি ইন্ডিয়া জোটটাকে ভেতর থেকে ঘেটে দেবে, আমি পরিবর্তে তোমার ভাইপোটাকে বাইরে রাখবো। এই হচ্ছে সেটিংয়ের মোদ্দা কথা। সায়নী ঘোষ কি করবো? যাদবপুরের, তো যাদবপুর ইউনিভার্সিটির, তুমিও যাদবপুর ইউনিভার্সিটির, সায়নী ঘোষ যাদবপুর ইউনিভার্সিটির, সেই একই মতাধারায় বিশ্বাসী, কিংবা বলবো সেভাবেই বেড়ে ওঠা, যাদবপুর আইডিওলজি নিয়ে বেড়ে ওঠা। অন্যদিকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আমার প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল। সায়নী ঘোষ, অনির্বাণ গাঙ্গুলি সহ আমার ধারণা আরও কেউ প্রার্থীপদ জমা দেবেন, নমিনেশন ফাইল করবেন আর কি। কেউ নির্দল হয়ে দাঁড়াতে পারেন, কেউ অন্যান্য কোনো পার্টির হয়ে দাঁড়াতে পারেন। আমি প্রত্যেককে বলছি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং নিজেও যেটা খানিকটা খেয়াল রাখার চেষ্টা করছি, গরম পড়বে, জল বেশি খাচ্ছি, বাকিদেরও বলছি, ভোট কর্মীদের বলছি, তোমরা যারা সংবাদ মাধ্যমে কর্মী তোমাদেরও দৌড়াদৌড়ি করতে হবে, পুলিশ প্রশাসনের লোক আছে, সবাই সুস্থ থাকুক, মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত হোক। সমস্ত প্রার্থী, সমস্ত রাজনৈতিক দলের এটা দেখা উচিত
যে যাদবপুরের একটা নিজস্ব ঐতিহ্যের প্রশ্ন আছে, যাদবপুরের দিকে গোটা দেশ তাকিয়ে থাকে, যাদবপুরে এমন কিছু হওয়া বাঞ্ছনীয় নয় যাতে করে বাংলার মাথা হেট হয়ে যায় বাকি দেশের সামনে। এমন কিছু কি হওয়ার সম্ভাবনা রয়েছে? সে আমি এত আগে বলবো কি করে? আমি দেখছিলাম কোথায় কি একটা ভিডিও বেরিয়েছে, তৃণমূলের কোন নেতা তিনি বলছেন, তৃণমূলের প্রার্থীকে পাশে বসিয়ে বলছে যে ভোটের আগে ভোট হয়ে যাবে। আমি জানি না, এগুলো তোমাদেরও তো একটু দেখা উচিত, কিন্তু আমি আমাদের মতো করে আমরা করবো, কিন্তু না, ভোটের আগে ভোট মানে কি? তা আমাকে জিজ্ঞাসা করছো কেন? ভোট কি রিগিং হবে? জিজ্ঞাসা করো। তোমাদেরই তো অভিযোগ বারবার যে আমার অভিযোগ ভোট না, দিস ইজ আউট ইন দ্য ওপেন পাবলিক মিটিং এ তৃণমূলের একটি বিধানসভা কেন্দ্র যাদবপুরের লোকসভার অন্তর্গত, তার বিধায়ক তৃণমূলের লোকসভার প্রার্থীকে পাশে বসিয়ে বলছেন ভোটের কতদিন আগে একটা কী সব বলেছেন, আমি আর অত খেয়াল রাখার প্রয়োজন মনে করি না, ওগুলো ভোট হয়ে যাবে। আমি তোমাদের কাছে অনুরোধ করব, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তোমরা ওই বিধায়ককে গিয়ে জিজ্ঞাসা করো হোয়াট ডু ইউ মিন, আপনি কি এইভাবে ভোট করাতে চান? তাহলে কি নির্বাচন কমিশনটা ভুল? তাহলে কি বিরোধীদের গণতান্ত্রিক কণ্ঠস্বরের কোনো প্রশ্ন নেই? তাহলে কি পুলিশ প্রশাসন থানা ইত্যাদি কোনো গল্প নেই? তাহলে জাস্ট বিগত এক বছর আগে আমরা একটা ভোট দেখলাম, বাংলায় ভোট দেখলাম এবং একটা অদ্ভুত ছবি দেখলাম। একটা ব্যালট বাক্স হাতে নিয়ে একজন দৌড়চ্ছে, ড্রেনের ভেতর ব্যালট বাক্স উল্টে পড়ে রয়েছে, মানুষের মতাদর্শ, তাদের জনাদেশ ড্রেনের জলে ভেসে চলেছে। তোমরা আবার আশঙ্কা করছো, অর্থাৎ বামেরা আবার আশঙ্কা করছে যে 2024-এও ভোট ওরকমভাবেই টার্ন নিতে পারে। না, আমি এত আগেই আশঙ্কাটা করছি না। মানুষ কনফিডেন্স নিয়ে ভোট দেবেন, সেই কনফিডেন্স দেওয়াটা আমাদের কাজ। আমি নিশ্চিত নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স ইত্যাদির একটা ভূমিকা থাকবে। আমি বারবার বলছি, মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা তো ঠিক যে ইলেকটোরাল বন্ডে যে পরিমাণ টাকা মেরেছে এবং ঝেড়েছে তৃণমূল, বিজেপির হাতে প্রচুর টাকা, এবং সেই টাকা নিয়ে ওরা যা খুশি তাই করে। প্রথম এবং তৃতীয় নম্বরে তৃণমূল এবং বিজেপি রঘু ডাকাত, স্বাভাবিক, কিন্তু বড়ে মিয়া ছোটে মিয়া সুবহান আল্লাহ, একটা রাজ্যের আঞ্চলিক দল তৃণমূল, সে পারলে কংগ্রেসের থেকে বেশি ইলেকটোরাল বন্ডে টাকা মেরেছে। তো এই টাকা ওরা ব্যবহার করবে অসাধু কাজে, সেটা রেজিস্ট করে মানুষের মনে হওয়া, মানুষের ভোট, মানুষের মনোভাব, সেটা রিফ্লেক্ট করাতে হবে ভোট কেন্দ্র পর্যন্ত, মানুষ যাতে ভোট দিতে যেতে পারেন। মানুষকে কনফিডেন্স দিচ্ছি, আমি নিজে থাকবো ভোটের দিন ময়দানে, আমরা থাকবো, দৌড়াদৌড়ি করবো। 22-এ না 23-এ যে ভোটটা হয়েছে, ওটা তো ভোট হয়নি, ভোটের থেকে একটা একার তুলে নিলে দেখবে ভাট হয়েছে। তুমি খালি ড্রেনের জল বললে, তৃণমূল প্রার্থীর পেটের মধ্যে যে ব্যালট ঢুকে গেছিল, একেবারে কথা হচ্ছে যে, কিন্তু লেস লাইকলি এবারে সেটা হওয়ার, রিপিট করার সম্ভাবনা কম। আর তারপরেও যদি কারুর একটু মনে হয় ওই রকম, তাহলে আমি তাকে অনুগ্রহ করে অনুব্রত মণ্ডলের দিকে তাকাতে বলবো যে দেখুন কি ছিলেন, বীরভূমের বাঘ এখন খাঁচায় পুরে বেড়াল হয়ে গেছে। আপনিও অনুব্রত বা শাহজাহান যাতে না হন ভবিষ্যতে, তার বন্দোবস্ত আপনার হাতেই আছে, মানুষকে ভোট দিতে দিন। সৃজন ভট্টাচার্য আন্দোলন করেছে, সৃজন ভট্টাচার্য সংগঠন করেছে, সৃজন ভট্টাচার্য এসএফআই এর দুর্দান্ত নেতা। সৃজন ভট্টাচার্য মার খেয়েছে, মাথায় ব্যান্ডেজ বেঁধেছে, সৃজন ভট্টাচার্য এবার ভোটে দাঁড়াচ্ছে। মানুষ সৃজন ভট্টাচার্যকে ভোট দেবে, মানুষ সিপিআইএমকে ভোট দেবে, মানুষ বামফ্রন্টকে ভোট দেবে, মানুষ তৃণমূল বিজেপি মুক্ত একটা পরিবেশ। দেখো, আমি তোমার মানুষ কি চাইছে সেটা বলি, আমি ভোট পার্সেন্টেজ যদি আমরা দেখি 2021 সালের কিংবা 2019 সালের, আমাদের ভোট পার্সেন্টেজ 2 কিংবা 3% কাছাকাছি, খুব বেশি টেনে টুনে যদি আমি বলি 6-7% কাছাকাছি। পঞ্চায়েতে আমরা একটা অদ্ভুত সুইং দেখেছিলাম, 14% ভোট পার্সেন্টেজ বেড়ে গিয়েছিল, সব মিলিয়ে 21%, 14% ওভারঅল শুধু মানে অনলি ফর সিপিআইএম, যেটা সুইং ভোট এসেছিল। অনেকে বলে বামের ভোট রামে চলে গেছে, রাম থেকে আবার তাদের বামে ফিরিয়ে আনতে পারবে। আমি রামের কথায় যাব না, রাম অনেক মানুষের উপাস্য, কিন্তু রামের নাম করে যারা রাজনীতি করে তাদের পার্টিটা আসলে কাদের ছাটমাল দিয়ে তৈরি, এটা অর্জুন সিংকে দেখলে বোঝা যায়। ওগুলো বলো না, ওগুলো নিয়ে চিন্তা করতে বলো। তৃণমূলের সব নেতাগুলো মানে পাতলি গলি সে নিকালকে, যেই লোকসভা ভোট আসছে আয়ারাম গোয়ারাম সব তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিডিক হয়েছে, আবার বিধানসভা ভোটের সময় হয়তো বিজেপি থেকে তৃণমূলে আসার হিডিক হবে। এইটা থেকেই তো মানুষ মুক্তি চাইছে। আমি এই কারণেই বলছি, কেন যাদবপুর বা গোটা রাজ্যে আমাদের বামপন্থীদের ক্যাম্পেইনের কথাগুলো আমরা এই প্রশ্নে জোর দিচ্ছি, রুটি কাপড়া মাকান কা মুদ্দা, অন্য বস্ত্র বাসস্থান। মানুষ কি শুনতে চাইছে রুটি কাপড়া মাকানের মুদ্দা? আর কে করবে? রাজনীতিবিদদের নাকি মানুষ এখন সিএএ, রাম মন্দির, এই দুটো ইস্যু নিয়ে বেশি ভাবিত? আচ্ছা, তুমি আমায় বলো, মন্দির বানিয়ে যদি সব হয়ে যায়, তাহলে গ্যাসের দামটা কমাতে হলো কেন? 800 টাকা বাড়িয়ে 100 টাকা দাম, পেট্রোল ডিজেলের দাম ভোটের আগে তাহলে কমাতে হচ্ছে কেন? আমরা তো এতদিন দাবি করছিলাম
যদি ওই খেলা মেলা মৎস্যবার এইসব করে যদি হয়ে যায়, তাহলে এখন ভোটের আগে 500 টাকাটা বাড়িয়ে দেবো বলতে হচ্ছে কেন? তার মানে লাইভলিহুড ইস্যুস, রুজি রুটির প্রশ্নটা মানুষকে হিট করছে এবং মানুষ বুঝছে। আরে আমি আমার ঘরে ঈশ্বরের সাথে কথা বলবো, তার জন্য আমার একটা ঠাকুর ঘর আছে। ঠিক। সেই ঠাকুরের সাথে আমি রোজ নকুলদানা বাতাসা দিয়ে আমার যা কথা হয়, আমার সাথে আমার ঈশ্বরের কথা হবে। মাঝে দালাল হিসেবে বিজেপি নেতা, তৃণমূল নেতার আসার গল্প নেই। মন্দির মসজিদ ওগুলো ঠিক আছে, কিন্তু লোকে এমএলএ এমপি তৈরি করে স্কুল কলেজ হাসপাতাল এইসবের জন্য। ভাত ওইটা আমার বাড়িতে হয় না। ভাত দেবে কে? বন্দোবস্ত করতে হবে তো, ভাত দিতে হবে তো রাজনীতিবিদদের। রুটির বন্ধ করতে কথা ভাতে। এই যাদবপুরের একটি অত্যন্ত ভালো ইনিশিয়েটিভ, যেটা করোনার কিছুদিন আগে আমরা দেখেছিলাম শুরু হয়েছিল, বামেদের হাত ধরেই শুরু হওয়া, তা হলো শ্রমজীবী ক্যান্টিন। এখনো চলছে, প্রায় 1000 দিন পেরিয়ে এসছে সেই শ্রমজীবী ক্যান্টিন, প্রায় 1500 দিন পেরিয়ে এসছে শ্রমজীবী ক্যান্টিন। শ্রমজীবী ক্যান্টিন 2019-এর ভোটে মাইনা রাখবে এই মডেলটা 2024-এর ভোটে? আমার ধারণা মানুষ তার অভিজ্ঞতায় রেড ভলান্টিয়ারদের সামগ্রিক যে কর্মকাণ্ড, তাতে যে সাহায্য পেয়েছে, এবং আমি এটাকে খুব একটা বিরাট সোশ্যাল এন্ডেভার ছিল, অবশ্যই। আমি বলছি যে এটা উদ্ধার করে দিয়েছে রেড ভলান্টিয়াররা, এসএফআই ডিওএফআই ছেলেমেয়েরা এটা করে, আমি তা বলছি না। বিপদের সময় কারুর পার্টি তার ক্যাডারদের শেখাবে মানুষকে ভাবিজি পাপড় আর গোমূত্র খাইয়ে দাও, কারুর পার্টি তার ক্যাডারদের শেখাবে যে মানুষকে চাল চুরি, মানুষের প্রয়োজনের ত্রিপল চাল চুরি করে নাও, আর কারুর পার্টি তার বোধ অনুযায়ী তার কর্মীদেরকে শেখাবে, তার সাথে আসা বাচ্চা ছেলেমেয়েদের শেখাবে যে মানুষের বিপদে মানুষের পাশে থাকে। তো সেই কাজই ন্যাচারালি শিখেছে, রেড ভলান্টিয়াররা করেছে। শ্রমজীবী ক্যান্টিন, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, রক্তদান করা, বই খাতা পৌঁছে দেওয়া, এই যে বিপুল সোশ্যাল এন্ডেভার তুমি যে কথা বললে, আমি নিশ্চিত মানুষ ভোট দেওয়ার সময় এইটা খানিকটা মাথায় রাখবেন যে আমার বিপদের সময় যাদের অনেক কিছু ছিল, এমপি এমএলএ অমুক তমুক ঢাল তরোয়াল, তারা যে সাহায্যটা করেনি, যাদের সেই অর্থে কিছুই ছিল না, তারা সীমিত ক্ষমতায় সেই সাহায্যটা করেছে। আমরা জনসংযোগ বাড়াতে পেরেছে, অফকোর্স। এমপি এমএলএ ছাড়া যে কাজটা মানুষের জন্য করতে পেরেছি, একটা এমপি, একটা এমএলএ, একটা XYZ থাকলে আরো ভালো করে সেই কাজ করতে। 2011 সালে মানুষ বামেদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা প্রুভেন ফ্যাক্ট, দেখেছি আমরা। 2024-এ সেই মুখ কি আবার ফিরে এসছে বামেদের দিকে? আমি বামেরা না, জ্যোতিষী নয়, একেবারে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, বামেদের সংগঠন মজবুত হয়েছে। অবশ্যই। তুমি এটা বোঝো, সরকারে আছে নিরঙ্কুশ, এমপি সংখ্যায় বেশি, এমএলএ তো প্রচুর বেশি, পঞ্চায়েত পৌরসভা লুট করে মোটামুটি প্রায় সব খেয়ে নিয়েছে। সেই পার্টি একটা ব্রিগেড সমাবেশ করলো, ওই রকম একটা বিরাট ক্রসের মতো র্যাম্প ফ্যাম্প করে ম্যানেজ দিয়েও ওপর থেকে যা ছবি উঠেছে তাতে দেখা যাচ্ছে চুলের থেকে টাক বেশি। আর বামপন্থীরা সেই অর্থে কোনো প্রশাসনিক ক্ষমতা ছাড়া 100 দিনের কাজ থেকে নাম কেটে দেবো, আমার মিছিলে না গেলে ঘরের টাকা দেবো না, আমার মিছিলে না গেলে টোটো চালাতে দেবো না, অটো চালাতে দেবো না, এই করে জমায়েত করে চুলের থেকে টাক বেশি হয়েছে। আর ইনসাফ যাত্রা, বামপন্থীদের ব্রিগেড, দেখেছো তো? তার মানে সংগঠন, সেই টপ শট এখন ভাইরাল। আমি বলছি সংগঠন আছে, এবং বামপন্থীদের সাথে এখনো পশ্চিমবঙ্গের সব থেকে বেশি কমিটেড সাপোর্ট বেসটা বামপন্থীদের। আমাদের কাজ হচ্ছে এই কমিটেড সাপোর্ট বেসের বিয়ন্ড দ্যাট কমিটেড সাপোর্ট বেস আমাদের যাওয়া। যে মানুষ নড়ে গিয়েছেন, সরে গিয়েছেন, আমাদেরই সাথে ছিলেন, বিভিন্ন কারণে মান অভিমান বা কোনো কারণে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, রোজ তো ডাল ভাত খাচ্ছি, এতদিন ধরে একটু বিরিয়ানি খেয়ে দেখি, তাদের আবার ডাল ভাতে ফিরিয়ে আনা। অন্তত এইটা বোঝানো যে রোজ বিরিয়ানি খেলে পেট খারাপ হবে। 2-3টে ভোটে খেয়েছেন, বুঝতে পারছেন গোলমাল হচ্ছে, আসুন আমরা একসাথে আবার কাজ করি। আমরাও আমাদের পার্টি, আমি মানে গোলমালের অ্যান্টিডোট বামেরা, ভ্যাকসিন বামেরা, ভ্যাকসিন বামেরা। যে ভ্যাকসিন নিয়েও তো কম রাজনীতি দেখলাম না আমরা, ভ্যাকসিন কে দিয়েছে, কারা দিয়েছে, অনেকটাই আমরা দেখলাম। ব্রিগেডের কথা বললে তুমি, 2021-এর আগেও একটা ব্রিগেড হয়েছিল এবং সেখানেও তার টপ শট ভাইরাল হয়েছিল, লোকে লোকারণ্য ব্রিগেড। ব্যালট বাক্স শূন্য। ব্রিগেডে লোক হচ্ছে মানেই কি ভোট বাক্সে ভোট পড়বে? কখনোই নয়। ব্রিগেডে প্রচুর বড় জমায়েত করেও যত লোক ধরে, বামপন্থীদের সব থেকে দুঃসময়েও তার থেকে 5 গুণ 6 গুণ মানুষ বামপন্থীদের ভোট দিয়েছে। আমি বলছি না যে ব্রিগেডে ভিড় হচ্ছে, মিটিং মিছিলে ভিড় হচ্ছে মানেই সেটা ভোটে ট্রান্সফার হবে,
কিন্তু এই প্রশ্নটা তো আমাদের শুনতে হয়। আমি তোমাকে বরং উল্টো দিক থেকে প্রশ্নটা করি, যারা প্রচুর ভোট পায় তারা একটা ওইরকম ব্রিগেড বা একটা মিছিল করতে পারে না কেন বলো তো? তাহলে কি ভোট মেকানিজমের সমস্যা আছে, নাকি মানুষ সমর্থন দেওয়ার জন্য ব্রিগেডে তো আসছে, প্রশাসক বামেদের আর নিতে পারছে না মানুষ- কিংবা ভরসা রাখতে যে পারছে না? মানুষ ব্রিগেডে মিটিং মিছিলে আসছে সেই মানুষ, আমি আবার বললাম, কমিটেড সাপোর্ট বেস। সাপোর্টার, আমি মেনে নিলাম তারা সাপোর্টার, শুভানুধ্যায়ী। তারা শুভানুধ্যায়ী, কিন্তু তারা বামেদের প্রশাসক হিসেবে ভরসা করতে পারছে না। এটাও কি হতে পারে? মিটিং এ আসছে 2024 সালে দাঁড়িয়েও যে লোক ব্রিগেড ভরাচ্ছে, সে বুথে ফিরে গিয়ে সিপিআইএম কে ভোট দিচ্ছে না, এই কথা বলার সাহস আমার নেই। আমি বিশ্বাস করি দাদা, কিন্তু তার বাইরেও তো অনেক মানুষ আছেন, সেই মানুষের সেই সংখ্যাটা বেশি। ন্যাচারালি বেশি। ব্রিগেডে কটা লোক হয় আর ভোট কটা লোক দেয়? আমার পরিষ্কার কথা যে সেই মানুষের কাছে আমাদের রিচ আউট করতে হবে। দেখো, এটা মেনে নিতে কোনো অসুবিধা নেই যে সংসদীয় রাজনীতির বিচারে আমরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থার্ড ফোর্স। আচ্ছা, যাদের জন্য আপনাদের ডাউনফল, এই ডালিম শেখ, না নিশ্চয়ই এরাই হাঁটছে আপনাদের ইনসাফ যাত্রায়। কেন হাঁটবে না? কেন? তুমি যাদের কথা ব্র্যান্ডেড বলেছো- মার্ডারার্স। আরে ব্র্যান্ডেড মার্ডারার তো সেই সময় যারা বলেছিল, লক্ষণ শেঠ, আমি আরো অনেক নাম লক্ষণ বলতে শেঠ পারি। বাবা আমাদের পার্টিতে নেই, অনেক এখন আর নেই, একটা সময় তো ছিলেন হলদিয়ায়, সময় ছিলেন। তারপরে বিগত অনেক বছর ধরে ছিলেন। এরকম অনেক লক্ষণ শেঠকে তৃণমূল নিজের পেটে ঢুকিয়ে নিয়েছে। চিত্তরঞ্জন তারপর দাস তাদের ঠাকুর, MLA, এখন আর উনি প্রয়াত চিত্তরঞ্জন দাস ঠাকুর। হতে পারে। আমি বলছি যে তুমি যাদের নাম বলছো তাদের একটা কাজ করো, তাদের দাড়িপাল্লা একদিকে রাখো, আরেকদিকে তুমি সন্দেশখালীর মহিলাদের রাখো। ঠিক। তাদেরকে কি জিজ্ঞাসা করো যে এই এতগুলো সিপিএম এর গুন্ডা, গড়গড় করে আমি যা বলছি, এরা সবাই মিলে আপনাকে 34 বছরে কতটা খারাপ রেখেছে। আর আচ্ছা এক piece সাজা আচ্ছা, সন্দেশখালী নিয়ে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে। উত্তরটা আমাকে শেষ করতে দিও। বেশ, আমি নিশ্চয় দেবো। সন্দেশখালী নিয়ে আমরা দেখেছি বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ চলে এসছে শেখ শাহজাহান BJP মার্কেটে। ওখানে বিজেপি যাচ্ছে তার কারণ শাহজাহান নামে একটা লোক ধরা পড়েছে। বাংলা কথা কমিউনাল। আবার কি সন্দেশখালীর মা বোনেরা না, কিন্তু ওখানে তো শিবু হাজরাও ধরে পড়েছে, উৎপল সর্দারও ধরে পড়েছে। বিজেপির আইটি সেল প্রথম কয়েকদিন তো এই চালাচ্ছিল। তুমি তোমার চ্যানেলে বিজেপি নেতাদের টপ লিডার্স তাদের সন্দেশখালী ঘটনার পরের প্রথম 15 দিনের বাইট দেখাও। শাহজাহান ছাড়া কিছু বলছিল না তারা, ঠিক। হিন্দু মুসলমান করতে গেছিল। ঠিক। তারপরে শাহজাহানের এক পাশ থেকে শিবু, আরেক পাশ থেকে উত্তম মুখী দিয়ে ফেলেছে। তারপর শুভেন্দু বাবুর সাথে শাহজাহানের গুচ্ছ গুচ্ছ ছবি বেরিয়ে গেছে পুরনো সোশ্যাল মিডিয়ায়। তখন ম্যানেজ দেওয়ার জন্য ব্রেক কষে তখন গাড়ি চালিয়ে দিয়েছে। তখন কি করবে? তবে এই শেখ শাহজাহানের প্রসঙ্গে তুমি ঠিক, তুমি যেগুলো বলছো, স্মৃতি ইরানির সেই বক্তব্য আমরা শুনেছি পার্লামেন্টে দাঁড়িয়ে, ঠিক। বলো, ওরা ওখানে সন্দেশখালীতে বিচার চাইতে যায়নি, ওরা ওই ঘটনাটাকে কমিউনালাইজ করে হিন্দু মুসলমান পোলারাইজেশন করতে গিয়েছে। সন্দেশখালীর মানুষের হয়ে বিচার চাইছে নিরাপদা সর্দার। সে 2013 সালে বিধানসভার ভিতরে বলছিল। তখন আজকের বিজেপি, তখনকার তৃণমূলের ডেপুটি স্পিকার সোনালী গুহ সেই মাইক অফ করে দিচ্ছিল যখন নিরাপদা সর্দার বলছে যে গ্যাংরেপ হচ্ছে। শুভেন্দু অধিকারী কোন দলে তখন? সে শোনেনি, সে সেদিন বিধানসভায় ছিল না। বেশ, এবার এই সন্দেশখালী প্রসঙ্গেই তুমি যার নাম বলে প্রথমেই যার নাম উঠে আছে, বাংলার বাঘ যে এখন সিবিআই এর খাঁচাতে, শেখ শাহজাহান। শেখ শাহজাহানের যার হাত ধরে উত্থান, তার নামটা তোমার মনে আছে? মোসাম্মেল শেখ। এটা তোমাদের এইরকম শেখ মোসাল্লাম। আমি ধরে নিলাম শেখ মোসাল্লাম শোনা যায়, কানাঘুষো শোনা যায়, বামেদের জামানতেই তাদের উত্থান। আমি এনকেটিভির ক্যামেরায় তোমার কথা মেনে নিলাম। ঠিকই, শাহজাহান বাম আমলে জন্ম নিয়েছে, ফলত বামপন্থীদের খানিকটা দায় বহন করতে হবে। না, একেবারে না। তৃণমূল কংগ্রেস শেখ মোসাল্লেমের হাত ধরে উঠে আসা, শেখ মোসাল্লেম তার আত্মীয়। সিপিএম এর কোন পঞ্চায়েতের সভাপতি ছিল? শাহজাহান ছিল না, শেখ মোসাল্লেম তো ছিল। শাহজাহান সিপিএম এর, আই রিপিট, শেখ মোসাল্লাম ছিল। এবং শেখ মোসাল্লামের বিরুদ্ধে তো সেই একই ভেড়ি দখলের অভিযোগই ছিল। সব হলো তো, এই অভিযোগ ছিল তো 11 সালের পরে। তাহলে যে শাহজাহান 2003 থেকে 2011 সিপিএম এর হয়ে বিপুল গুন্ডামি করে বেড়ালো চারদিকে, সেই শাহজাহানকে 11 সালে 13ই মের পরে পকেটে পুরে নিল কেন তৃণমূল? জেলে না পাঠিয়ে? 2017 সালে শাহজাহান জয়েন করে। ওই যাই হোক না কেন, 11 থেকে 17 অব্দি কি করছিল? সিপিএম এ ঘুরঘুর করছিল? আমি তো জানি না। 2003 সালে শাহজাহান কি, আর তৃণমূলে জয়েন করার পরে শাহজাহান কি? এই ধরনের প্রচুর শাহজাহান, ঔরঙ্গজেব সব আশপাশে ঘুরতো। শাসক দল থাকলে আশেপাশে 4টে আজেবাজে লোক জুটে যায়। কিন্তু সিপিআইএম এর এলসিএসরা এদেরকে পকেটের মধ্যে রেখে দিতেন, এদেরকে বাইরে বেরিয়ে যে বনসাই তাকে বটগাছ বানিয়ে পাবলিকের কোথাও কি তাহলে এই ইনফারেন্স আনতে পারি সৃজন, যে গুন্ডা কিংবা বাহুবলী রাজনীতি আজকের নয়, দীর্ঘদিন ধরে ভারতবর্ষে রয়েছে, তবে সিপিএম যেটা কন্ট্রোল করতে পারতো, এই সরকার সেটা কন্ট্রোল করতে পারে না। সিপিএম এদেরকে বাড়তে দিতে চায়নি। একটা ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল ছিল। কোনো গুন্ডা, কোনো শাহজাহানি বড় হতে পারে না যদি সরকার না চায়।
বাংলা কথা বুঝে না। আমার জ্যোতি বসুর একটি কথা মনে পড়ছে, জ্যোতি বসু দাঙ্গা নিয়ে বলেছে এক্স্যাক্টলি, কোনো শাহজাহানি বড় হতে পারে না, কোনো অনুব্রতই বড় হতে পারে না, কোনো পার্থ মানিক কেউ বড় হতে পারে না যদি তার সরকার তার দল না চায়। বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুরা চাননি, তাই সিপিএম অফিসের বাইরে ঘুরঘুর, আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই, সিপিএম অফিসের বাইরে ঘুরঘুর করে এই ধরনের স্থানীয় গুন্ডাদের বাড়ি চলে যেতে হতো। আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গ যেটা তাহলে যাদবপুরে, তোমার আগের ইনফারেন্স আচ্ছা বেশ নিশ্চয়ই সৃজনের কথা ভুল বলবো না, সৃজন একটা বেশ ম্যানেজ দিল, সৃজন বেশ ভালো ম্যানেজ দিল। সিপিএম এর সময় গুন্ডারা ছিল, কিন্তু সিপিএম তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে এইভাবে নেকেডলি ব্যবহার করতো না। সিপিএম এদেরকে এরা মানে কন্ট্রোল করতে পারে। সৃজন কোথাও মেনে নিল যে তৃণমূলের চেয়ারের পায়া হচ্ছে এই, সৃজন কোথাও মেনে নিল যে কোথাও গুন্ডা কন্ট্রোলটা ম্যানেজ সেই সময় করতে পারে। যে এনিওয়ে আমরা একটু মুভ অন করি। সিএ, তোমার এই কেন্দ্রে সিএ এর প্রভাব রয়েছে, কলোনি এরিয়াজে অত্যন্ত প্রভাব রয়েছে, খুব ইমোশনাল একটা ইস্যু। বিজেপি তাদের কার্ড খেলে দিয়েছে, তোমরা কি কার্ড খেলেছে তো আমায় বলো তো। আমি কলোনি এলাকার ছেলে, আমার পরিবার ওই রকম স্বাধীনতার আগে পরে মাইগ্রেটেড অসংখ্য পরিবারের একটা। তো তুমি আমাকে বলো যে এই যে উদ্বাস্তু পরিবারগুলো মাইগ্রেট করেছে, এই পরিবারগুলোর কাছে প্রথমে বললো যে তুমি অন্য দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছো, তার প্রমাণপত্র দেখাতে হবে। অ্যাবসার্ড না? একেবারে। শেখ হাসিনা লিখে দেবে যে আমি তোমাকে ধর্মীয় কারণে ভাগিয়ে দিয়েছি? সম্ভব? যে তাড়িয়ে দিয়েছিল, আমি যদি ধরেও নি তর্কের খাতিরে তাড়িয়ে দিয়েছিল, যদিও মাইগ্রেশনের অসংখ্য কারণ হয়, ইকোনমি ইজ আ মেজর রিজন যে কারণে বাংলাদেশ থেকে ভারতে মানুষ আসে, সেটা ধর্মের প্রশ্ন শুধু না। তা সত্ত্বেও আমি যদি ধরে নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে এরকম কিছু স্ট্রে কেস আছে, আমার কথা হচ্ছে যে সে লোক যদি আজকে দাঁড়িয়ে এখন বলে যে আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দাও, তাহলে প্রথমেই সে স্বীকার করে নিল, সে এটা মেনে নিল যে আমি বেআইনি অনুপ্রবেশকারী। নট শুধু অনুপ্রবেশকারী, 2003-এ বাজপেয়ী এসে বেআইনি অনুপ্রবেশকারী বানিয়ে দিয়ে গেল আমাদের বাংলার উদ্বাস্তু মানুষকে। সেই লোকের তাহলে কালকে থেকে ভোটাধিকার নেই, সেই লোকের তাহলে রেশন কার্ড নেই, আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, এই লোকগুলো যাবে কোথায়? এবং তুমি একটা বাংলা কথা বোঝো, এটা হিন্দু মুসলমানের জামা পরে আসলে হিন্দু মুসলমানের কেস কমিউনাল ফাইট না, কমিউনাল ফাইট না, আমি এটাই বলছি। হিন্দু মুসলমান করে দেখানোর চেষ্টা করছে বিজেপি, কিন্তু উদ্বাস্তু হিন্দু মানুষের সেন্টিমেন্ট ড্র করার চেষ্টা করছে, কিন্তু আসলে এটা গরিব লোকের বিরুদ্ধে যুদ্ধ। আসলে গরিব লোক যে কাগজ দেখাতে পারবে না, যার জমির কাগজ নেই, যার মা বাবার জন্মের প্রমাণপত্র নেই, হিন্দু হোক মুসলমান হোক বিপদে পড়ে যাবে। ভারত মেজরিটি হিন্দুর দেশ, পশ্চিমবঙ্গ মেজরিটি হিন্দুর রাজ্য, গরিব লোকের মেজরিটি হিন্দু। ঠিক যেরকম আসামে হয়েছে, এনআরসিতে 19 লক্ষ মানুষের মধ্যে 6 লক্ষ মুসলিম আর 12 লক্ষ হিন্দুর নাম বাদ পড়ে গেছে। কালকে যদি বলছো ব্যাকফায়ার করবে, অনির্বাণ গাঙ্গুলির কাছে ব্যাকফায়ার করবে। আরে আমাকে তো একটা লজিক বোঝাতে হবে। ওই যে বিজেপির কোনো এমএলএ দেখছি বলছে যে আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবো। হোয়াট ডাজ ই মিন? তুমি নাগরিক নও, তুমি এমএলএ হয়ে গেছো? বিজেপির এমপি তুমি নাগরিক নও, তুমি এমপি হয়ে গেছো? ছ্যাবলামো হচ্ছে। রিজাইন করো কালকে, গিয়ে বসে থাকো ওখানে গিয়ে যে আমি নাগরিক নই, আমার না। তুমি বেটা এমএলএ এর মাইনেটা তুলবে, তুমি তোমার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু করবে, সরকারি গাড়ি চড়বে, আমাদের পাবলিকের ট্যাক্সের টাকায় নাচন কোতন করে বেড়াবে, আর তারপরে বলবে যে না আমি নাগরিক নই, আমি এখন আবেদন করব। এটা একটা জুমলা। এটা হলো নতুন মোড়কে আরেকবার 15 লক্ষ টাকা টাইপের একটা কিছু মাল বাজারে ছেড়েছে। রিলিজিয়ন ইজ দি ওপিয়াম অফ দ্য মাসেস। তোমার অত্যন্ত চেনা একটা কথা, আমরা সবাই চিনি বামেদের কথা, রিলিজিয়ন ইজ পয়জন, বামেদের কথা। ওপিয়াম অফ দ্য মাসেস যদি ধরে নিলাম বিরোধীরা এই ওপিয়াম কিংবা এই মাদক খাইয়েছে জাম জনতাকে, সিপিএম এর কাছে অ্যান্টিডোটটা কি? আমরা রিলিজিয়ন ইজ পয়জন মনে করি না, রিলিজিয়ন ইজ ওপিয়াম অফ মাসেস। কার্ল মার্কস লিখেছিলেন, পরের লাইনটা ছিল ইট ইজ হার্ট অফ দি হার্টলেস ওয়ার্ল্ড, সাই অফ দি অপ্রেসড। যে মানুষ জীবনে আর 5টা জিনিস পাচ্ছে না, অনুভূতি নেই তাদের, অনুভূতি না, অনুভূতি নেই। শুনে নাও, তোমার বুঝতে সুবিধা হবে দর্শকদের। যে মানুষের পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে, যে মানুষের চাকরি নেই, যে মানুষের লেখাপড়া নেই, হাসপাতালে ওষুধের দাম বাড়ছে, স্মার্ট মিটারে বিদ্যুতের দাম বাড়ছে, সেই মানুষ অসহায় হয়ে যাবে কোথায়? সে তখন ঈশ্বরকে বেছে নেয়, তার সাথে কথা বলে শান্তি খুঁজে নেয়। এই অর্থে ওপিয়াম অফ দ্য মাসেসটা হাফ ট্রুথ। আমরা কমিউনিস্টরা কে কী ধর্ম পালন করবে, কে কোন ঈশ্বরের সাথে কথা বলবে, এতে আমাদের কোনো বিলকুল আমাদের কোথায়? সুভাষবাবুর সময় তো এতটা লিবারেল ছিল না বামেরা। আমরা কমিউনিস্টরা, আমাকে তুমি যদি এটা কি নতুন, দ্য নিউ কমিউনিস্ট গল্প না, লেনিনের লেখা পড়ো। আমি যদি জানতাম তুমি প্রশ্নটা করতে, আমি তোমার সামনে বইটা নিয়ে আসতাম। ধর্ম একটি ব্যক্তিগত প্রশ্ন, ঠিক, যে যার মতো পালন করবে। একজন কমিউনিস্ট পার্টির কর্মী, সে মেটেরিয়ালিস্ট, সে একরকম অ্যাঙ্গেলে দুনিয়াকে দেখে, সে বিজ্ঞানের অ্যাঙ্গেলে দুনিয়াকে দেখে। সে যদি পারে সে বস্তুবাদী হওয়ার চেষ্টা করবে। সুভাষ চক্রবর্তী সিপিআইএম এর অত বড় নেতা ছিলেন, ফলত মানে ইট ওয়াজ টেকেন যে তিনি বস্তুবাদী হবেন।
তিনি যখন অন্য কিছু করেছেন সেই নিয়ে বিতর্ক উঠেছে। কিন্তু তার মানে এই না যে সিপিআইএম এর সাথে জীবনের অভিজ্ঞতায় রুজি রুটির প্রশ্নে সিপিআইএমকে পাশে পেয়ে যে লক্ষ কোটি মানুষ এত বছর ধরে এসেছেন, তাদেরকে সবাইকে ঘাড়ে ধরে আমাদের নাস্তিক বানাতে হবে। অসংখ্য মানুষ ঠাকুর মানেন। তুমি যদি এখন আমার সাথে যাদবপুরের বাড়িতে যাও, তুমি দেখবে অসংখ্য পুরনো বামপন্থী বাড়িতে কার্ল মার্কসের ছবি বা জ্যোতি বসুর ছবি, তার পাশে একটা রামকৃষ্ণের ছবি, সারদার ছবি বা লোকনাথ বাবার ছবি আছে। সহাবস্থান করতে কোনো অসুবিধা হয়নি। আমরা ধর্মের অ্যাঙ্গেলে রাজনীতিকে দেখি না, আমরা রুজি রুটির অ্যাঙ্গেল থেকে দেখি। বেশ, আমাদের একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। একটা শেষ প্রশ্ন, সন্দেশখালী বামেদের এই রাজ্যে আবির্ভাব জমির আন্দোলনকে সামনে রেখে, লাঙল যার জমি তার, বামেদের অত্যন্ত ফেমাস স্লোগান। সন্দেশখালীও তো জমির আন্দোলন, মেজরলি একটা জমির আন্দোলন। বামেরা ক্যাপসাইজ করলো। আমি এই জন্যই তো বলছি তোমায় যে বিজেপির ওখানে গিয়ে বেশি লাভ নেই। শুভেন্দু অধিকারী আজন্ম যোদ্ধা, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীরা, তারা যদি ওখানে গিয়ে কুমিরের কান্না ফেলতে যায়, আজ নয় কাল মানুষ বুঝে যাবে ওটা জমির আন্দোলন। জমিতে লোনা জল ঢুকিয়ে দিচ্ছে, শাহজাহানরা জমি দখল করেছে, খালি ইজ্জতের প্রশ্ন নয়। ওই জন্যই তো ওখানে হিন্দু মুসলমান করতে গেছে, যাতে ইকোনমিক অ্যাঙ্গেলটা, পাট্টাগুলো, এই জমির পাট্টাগুলো তো সব দেওয়া হয়েছিল বাম আমলে। আমি তো বলছি ওয়াই বিজেপি হ্যাজ গন দেয়ার। এইটা মানে থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। তোমার সাথে আমি একটু ঝগড়াঝাটি করছি, মনে করো না, কিন্তু থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। যে রুজি রুটির প্রশ্ন সন্দেশখালীর আন্দোলনের সাথে যুক্ত, ওখানে রুজি রুটির কথাটা সামনে উঠে এলেই নিরাপদ সর্দাররা সামনে চলে আসবে। সেটা যাতে না হয়, আরএসএস এর পরামর্শ মতো শুভেন্দু মমতা কথা সব বলে টোলে শুভেন্দু অধিকারীরা ওখানে গেছে ওটাকে হিন্দু মুসলমান করতে। ওটা পারবে না। সন্দেশখালী সহ, ভাঙড় সহ, সোনারপুর, বারুইপুর সহ বাংলার মানুষ, যাদবপুরের মানুষ রুজি রুটির রাজনীতির পক্ষেই বলবে। সৃজন, শোনা যায় তোমার গলায়, শোনা যায় একাধিক গান বারবার উঠে আসে। 24-এর আগে একটা গান শুনি তাহলে। আমি একদম গান গাইতে পারি না। আমি গান গাইলে এখন ভোট কমে যাবে, ওটা কোনোদিন আলাদা হবে। 24-এর লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, এবং তিনি বলছেন এবার লড়াই হবে রুটি রুজির। এবার পেটে ভাত কে দেবে সেই লড়াই প্রাধান্য পাবে রাম মন্দির, সিএএ কিংবা লক্ষ্মীর ভাণ্ডার এবং ডোল পলিটিক্সের আগে। তাই কি সৃজন, অনেক অনেক শুভেচ্ছা। নির্বাচন ভালো কাটুক, প্রচার ভালো কাটুক, ভালো থাকো। থ্যাংক ইউ। ধন্যবাদ তোমার। সাবধানে। নমস্কার।